পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে ১লা মার্চ বুদ্ধদেব বাবুর জন্মদিনের দিন এবং তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের শহীদ দিবসের সভা যেখানে হয় তার থেকে ৫ মিনিট দূরত্বে শহীদ মিনার প্রাঙ্গণে সভা করলেন, পশ্চিমবঙ্গ নিয়ে বক্তব্য রাখলেন এবং সিএএ নিয়ে বক্তব্য রাখলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একজন বর্ষীয়ান নেতা অমিত শাহ। এই বক্তব্যের মধ্যে থেকে উঠে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। অমিত শাহর এই সভা এবং বক্তব্য কয়েকটা যে ডাউট ক্লিয়ার করে দেয় শুধু তাই নয়, এটাও বলে দেয় যে 2021-এর বিধানসভা নির্বাচনের সাফল্যের মুখ দেখার জন্য বিজেপি কোন দিকে বেশি ঝুঁকে রয়েছে। প্রথম পয়েন্ট যেটা এই সভায় অমিত শাহর বক্তব্য থেকে উঠে আসে সেটা হলো সিএএ। এই সভায় অমিত শাহ বক্তব্য শুরু করার 3 লাইন পর থেকেই উঠে আসে এই সিএএ বিষয়টি এবং এখানে বোঝা যায় যে 2021-এর বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এই সিএএ ইস্যুটি। এখানে খুব ক্লিয়ার একটা বাইফার্কেশন রয়েছে। আমরা সিএএ কে সাপোর্ট করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিএএ এর বিরোধিতা করছেন। এবার আগে এই সিএএ এর ইস্যুটি কোথায় কাজে লেগেছে লাগেনি সেটা আলাদা ব্যাপার। অমিত শাহ জানেন যে পশ্চিমবঙ্গে এই সিএএ ইস্যুটি কাজে লাগবে, কাজেই 2021-এর বিধানসভা নির্বাচনে এই সিএএ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে চলেছে বিজেপির জন্য। দ্বিতীয় পয়েন্ট হলো মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহর এই কথাটা বলা যে বাংলা থেকে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি যে 18টি আসন পেয়েছে তার পেছনে একটা বড় ভূমিকা ছিল মুকুল রায়ের। এই বিষয়টা নিয়ে এর আগে প্রচুর জলঘোলা হয়েছে, কতটা বেনজল এসেছে দলে, পার্টির জন্য কে কি করেছে, কটা আসনে কে কাকে জিতিয়েছে ইত্যাদি। কিন্তু এই যে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ এই কথাটা স্বীকার করলেন যে বাংলা থেকে 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে 18টি আসন পেয়েছিল তার পেছনে একটা বড় হাত ছিল মুকুল রায়ের, এই স্বীকারোক্তির ফলে বাংলা বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে নাকি কমবে সেটা সময়ই বলে দেবে। আমরা দেখেছি বিভিন্ন সভাতে বা র্যালিতে বিভিন্ন নেতামন্ত্রীরা মনীষীদের কথা বলেন। অমিত শাহ বলেছেন, তিনি বলেছেন রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বটুকেশ্বর দত্ত, সূর্য সেন, চৈতন্য মহাপ্রভু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম প্রচুর মনীষীদের কথা। এবার তারপরে তিনি দুটো নাম বলেছেন যেটাকে আমরা বলি কিকার। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যে তিনি করবেন এটা এক্সপেক্টেড ছিল, কিন্তু সেই সঙ্গে এসেছে আরও দুজনের কথা, আর সেই দুজন হলেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। এবার এই দুটো নাম শোনার পরেই হয়তো অনেকেই বলবেন এরা আবার কারা। এই গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর হলেন বাংলার রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় মতুয়া সম্প্রদায়ের দুই প্রধান। এই মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক একটা সময় সিপিআইএম এর কাছে ছিল, তারপরে এটা চলে যায় তৃণমূলের কাছে এবং এখন এই ভোট ব্যাংকটা বিজেপির দিকে ঝুঁকছে। সেই কারণেই এই সম্প্রদায়ের দুই প্রবক্তার নাম নেওয়া, যাতে এই ভোট ব্যাংকটাকে আরেকটু আঁকড়ে ধরে রাখা যায়। কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় 50 থেকে 60টা আসনের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখে এই মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক। সেই কারণেই অমিত শাহ শুধু যে এই দুজনের নাম করেছেন তাই নয়, তিনি বড় মার কথা বলেছেন। সেই বড় মা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে যার সঙ্গে দেখা করতে গেছিলেন এবং যাকে প্রণাম করেছিলেন। তাছাড়া তিনি এই প্রশ্নও করেছেন যে আমরা এই মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দিতে চাই, আমাদের অন্যায়টা কোথায়। এই কথাটা তিনি বলেছেন তার কারণ বিজেপির এই যে সিএএ নিয়ে বক্তব্য, নাগরিকত্ব প্রদানের যে দাবি, এর মধ্যেই কিন্তু সামিল রয়েছে মতুয়া সম্প্রদায়ের বহু পুরনো একটি নাগরিকত্বের দাবি। সেই কারণে অমিত শাহ বারবার এই সম্প্রদায়ের কথা বলেছেন, তাদের প্রধানদের কথা, তাদের প্রবক্তার কথা বারবার তার বক্তব্যে উঠে এসেছে। পঞ্চম পয়েন্ট হলো এবারের এই বক্তব্যে অমিত শাহ প্রচুর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের কথা বলেছেন। এখন এখানে আগে থেকেই বলে নেওয়া ভালো যে এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আমরা ফ্যাক্ট চেক করতে পারিনি, মেলাতে পারিনি, তার জন্য আমাদের আলাদা একটু সময় লাগবে এবং তার জন্য হয়তো আমরা আলাদা একটি পর্ব করব। কিন্তু আপাতত অমিত শাহর মুখ থেকে যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের কথা শোনা গেছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অমিত শাহ বলেছেন যে বাংলা থেকে 2014-তে বিজেপি যে ভোট পেয়েছিল তার পরিমাণ ছিল 87 লাখ এবং এই সংখ্যাটা 2019-এ বেড়ে দাঁড়ায় 2 কোটিতে এবং তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আসন্ন বিধানসভা নির্বাচনে 2/3 মেজরিটিতে বিজেপি বাংলা থেকে জিতবে। তিনি এটাও বলেন যে এখনো পর্যন্ত 40 জন কার্যকর্তা তৃণমূলের হাতে খুন হয়েছেন, বিজেপির কার্যকর্তা। তিনি বলেন যে গোটা দেশের মধ্যে বিকাশের দিক থেকে পশ্চিমবঙ্গ রয়েছে 20 নম্বরে। পশ্চিমবঙ্গে 5 জনের মধ্যে 1 জন মানুষ বিপিএল বা বিলো পভার্টি লেভেলে রয়েছেন। বাংলার 70% কৃষক নাকি দেনার দায়ে পর্যদুস্ত এবং তাদের প্রত্যেককে নরেন্দ্র মোদী 6,000 টাকা করে দিতে চান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কৃষকদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। তিনি আরও বলেন যে বর্তমানে বাংলার ওপরে 3,75,000 কোটি টাকার দেনা রয়েছে।
কমিউনিস্ট সরকার যখন বাংলা ছেড়ে যান তখন এই ঋণের পরিমাণটা ছিল 1,92,000 কোটি টাকা, বর্তমানে সেটা পৌঁছেছে 3,75,000 কোটি টাকায়। এবং সেই কারণেই অমিত শাহ বলেন যে বাংলাতে কোনো সদ্যজাত শিশু জন্মালে জন্মানোর সঙ্গে সঙ্গেই তার মাথার উপরে একটা 40,000 টাকার ঋণ থাকছে। একই সঙ্গে অমিত শাহ এটাও বলেন যে 80% কারখানা বাংলাতে বন্ধ হয়ে গেছে এবং যখনই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের কথা হয় সেখানেও 84% টাইমস এটা পশ্চিমবঙ্গেই দেখা যায়। এবার অমিত শাহ এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো কোথা থেকে পেয়েছেন, কোন রিপোর্ট বা কোন সমীক্ষা থেকে, সেটা জানা যায়নি। সেটা জানা থাকলেও তার সঙ্গে এই সংখ্যাগুলো মেলাতে অমিত শাহ আদৌ ঠিক বলেছেন না ভুল বলেছেন সেটা চেক করতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু আপাতত আমরা যেটা বুঝতে পারছি, আপাতত এইটুকু শুনে বা দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের কথা অমিত শাহ বলেছেন তার সোর্স বেশিরভাগই পাবলিক ডোমেনে নেই। এগুলো অমিত শাহ এক্সক্লুসিভ ধরা যেতে পারে। অমিত শাহ যে অঙ্কগুলোর কথা বলেছেন, যে ফিগার্সগুলো বলেছেন, তার থেকে বোঝা যাচ্ছে যে বাংলার অবস্থা তথৈবচ। এবং তিনি বলেছেন যে এই অবস্থা থেকে বাংলাকে যদি কেউ ফেরাতে পারে, বাংলাকে যদি কেউ সত্যিই সোনার বাংলা করতে পারে তাহলে সেটা বিজেপি। তাই তিনি মানুষকে আবেদন জানিয়েছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তার সঙ্গে তিনি আরও হাজার হাজার কোটি কোটি টাকার একটা হিসেব দিয়েছেন যেটা নরেন্দ্র মোদী বাংলার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেই টাকা কোনোটাই মানুষের কাছে পৌঁছায়নি, কারণ অমিত শাহর দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা সেই টাকা লুটেপুটে খেয়ে নিয়েছেন। ষষ্ঠ পয়েন্ট, আরও বেশ কয়েকটি বিষয় উঠে আসে এই সভাতে যার উপরে বিজেপি ফোকাস করবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সময়। যেমন বাংলায় শাসন ব্যবস্থার দুর্গতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি। একটি রেকারিং থিম হলো বহিরাগত, যেটা বারবার উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতদেরকে থাকতে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ইত্যাদি। এবং এই সমস্ত কিছুর বিরুদ্ধে বিজেপি একটি রাজ্যব্যাপী অভিযান শুরু করছে যার নাম হলো আর নয় অন্যায়, এবং এইটাকে বিজেপি তৃণমূলের দিদিকে বলর কাউন্টার ন্যারেটিভ হিসেবে এগিয়ে নিয়ে যাবে। সপ্তম পয়েন্ট, দিল্লির নির্বাচনের সময় থেকে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, আর সেটা হলো কেজরিওয়াল ভার্সেস হু। মানে মোদিজি তো এসে মুখ্যমন্ত্রী হবেন না, তাহলে এবারে বলো যে বিজেপির তরফ থেকে সিএম ক্যান্ডিডেট কে? এই প্রশ্নটা বাংলার ক্ষেত্রেও উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সিএম ক্যান্ডিডেট কে, নাকি এবারের লড়াইটাও মোদিজির নাম করেই লড়া হবে। আজকের সভাতে অমিত শাহ তার বক্তব্যের মাধ্যমে এই ইঙ্গিত দিয়েছেন যে এখানে একজন চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটকে সামনে রেখেই বিজেপি এই লড়াইটা লড়বে। এবং তিনি এই কথাও বলেছেন যে বিজেপির তরফ থেকে সিএম ক্যান্ডিডেট হবেন এমন একজন মানুষ যিনি বাংলার মাটি থেকে উঠে এসেছেন। এখন দেখার বিষয় হলো যে এই চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটের নাম বিজেপি কবে অ্যানাউন্স করে এবং কে সেই মানুষ। এবারের এই সভাতে অমিত শাহর মুখে বারবার উঠে এসেছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আর্টিকেল 370-র কথা। এই কথাও অমিত শাহ বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে জিনিসটার জন্য প্রাণ দিয়েছিলেন, মোদিজি সেই ব্যাপারটাকে চরিতার্থ করে দেখিয়েছেন। 2014 থেকে বিজেপি মেইন স্ট্রিম পলিটিক্সে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঢোকানোর চেষ্টা করছে। তাই আশা করা যায় যে আসন্ন বিধানসভা নির্বাচন আস্তে আস্তে সেখানে আর কিছু হোক বা না হোক, শ্যামাপ্রসাদ মুখার্জির একটা ইতিহাস বা তার যে লেগাসি সেইটা মানুষের সামনে বিজেপি তুলে ধরবে। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির জনক ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ইত্যাদি। এবং যেহেতু বিজেপি আর্টিকেল 370 এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে বারবার একসাথে জুড়ে দিচ্ছে, তাই আশা করা যায় যে বিরোধীরা শ্যামাপ্রসাদ বাবুর আরও বিচিত্র কিছু ইতিহাস মানুষের সামনে তুলে ধরবেন। বর্তমানে এটা হয়ে গেছে ওয়ার অফ ন্যারেটিভস। একদিকে বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি মহান, আরেকদিকে তিনি শয়তান। এখন দেখার বিষয় এটাই যে কোন ন্যারেটিভ জেতে। নবম পয়েন্ট, এই সভাতে সিএএ নিয়ে বক্তব্য উঠেছে এবং অমিত শাহ এই কথাটা বলেছেন যে বাইরের দেশ থেকে ধর্মের নামে অত্যাচারিত হয়ে যারা এই দেশে আসছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব দিতে চান না, এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়। এই কথাটা অমিত শাহ এর আগেও বলেছেন, কিন্তু এইখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ যেটা এবারের সভাতে অমিত শাহ বলেছেন। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গে দাঙ্গা করিয়েছেন, ট্রেন জ্বালিয়েছেন, স্টেশন জ্বালিয়েছেন, এবং এই সমস্ত কিছু তিনি করেছেন যাতে দলিত সম্প্রদায় এবং নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষেরা নাগরিকত্ব না পান। এবার এইটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট। এর মাধ্যমে একটা ক্লিয়ার কাট ডিভাইড তৈরি করা হচ্ছে। অমিত শাহর বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মের মানুষকে দিয়ে দাঙ্গা করিয়েছেন যাতে আরেকটা ধর্মের মানুষ নাগরিকত্ব না পান। 3টে ভোট ব্যাংকের কথা এখানে উঠেছে, এবং এই 3টে ভোট ব্যাংকের কাণ্ডারি হয়ে কারা বসে রয়েছেন সেটা অমিত শাহর চোখে খুব পরিষ্কার, আর সেটাই তিনি মানুষের সামনেও পরিষ্কার করে দিতে চান। দশম পয়েন্ট, এইখানে এসে আমাদের ইতিহাস জ্ঞান একটু কম পড়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি অমিত শাহর বক্তব্য। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএর বিরোধিতা করার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণার বিরোধিতা করছেন,
বড় মা, যিনি মতুয়া সম্প্রদায়ের একজন প্রধান ছিলেন, তার ত্যাগের বিরোধিতা করছেন, গান্ধীজির বিরোধিতা করছেন এবং আম্বেদকর, যার হাতে তৈরি ভারতবর্ষের সংবিধান, তার বিরোধিতা করছেন। এবার এখানে আগে থেকেই বললাম আমাদের ইতিহাস জ্ঞান সীমিত, আমাদের ইতিহাস জ্ঞান কম পড়ে গেছে, কিন্তু সিএ এর বিরোধিতা করলে কি করে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি এবং বিশেষ করে আম্বেদকরের বিরোধিতা করা হয় সেটা আমরা বুঝিনি। এবং আমরা বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু সেই সমস্ত অধ্যাপকদের পারদর্শিতাও এখানে কম পড়ে গেছে। এবার হতে পারে যে অমিত শাহ অন্য কোনো ইতিহাসের সাক্ষী ছিলেন, কিংবা তিনি গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আম্বেদকর বলতে অন্য কাউকে চেনেন, কিংবা এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে তিনি এই মানুষগুলো সম্পর্কে কি বলছেন কিংবা ইতিহাসকে কিভাবে বিকৃত করছেন সেইটা দেখার আর তিনি কোনো প্রয়োজন মনে করেননি। 11 পয়েন্ট, আব হামারি বারি হ্যায়। অমিত শাহ এই আবেদন রেখেছেন বাংলার মানুষের সামনে যে 34 বছর আপনারা কমিউনিস্টদেরকে ভোট দিয়েছেন, 10 বছর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে সময় দিয়ে দেখেছেন, এবার আপনারা আমাদেরকে ভোট দিন, এবার আমাদের পালা। এটা অনেকটা সেই ইউপিএর সময় আডবাণীজির মতো যে এবার আমাদের পালা, এতদিন অন্য সবাইকে দেখেছেন, এবার আমাদেরকে ভোট দিয়ে দেখুন, 5 বছরে আমরা বাংলার পরিস্থিতি পাল্টে দেব, সোনার বাংলা একমাত্র আমরাই গড়তে পারবো। এখন দেখার বিষয় এটাই যে বাংলার মানুষ অমিত শাহ এই ডাকে সাড়া দেন কি দেন না। একেবারে শেষে একটা কথা বলি, এটা সভার বা অমিত শাহর বক্তব্যের অঙ্গ নয়। দিল্লির একটি স্লোগান সুদূর দিল্লি থেকে এবার বাংলার মাটিতেও গুঞ্জরিত হচ্ছে, দেশকে গদ্দারকো ... এই স্লোগান শোনা গেছে শহীদ মিনারের দিকে যাওয়া বিজেপির একটি মিছিলের মুখে। এবার এই বিষয়টিকে আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আশা করি আপনাদের এই পর্ব ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন।